এই ঘটনাটি আলামিন নামের একটি অন্ধ ছেলের সঙ্গে ঘটা এক অলৌকিক ঘটনা, যে কিনা একটা পরীর সন্ধান পেয়েছিল। আলামিনের সঙ্গে একটা পরী এবং জিনের দেখা হয়। সেই জিনগুলো আলামিনকে এবং আলামিনের জীবনকে এমনভাবে পরিবর্তন করে দিয়েছিল যা কিনা আপনারা সকলে জানলে চমকে যাবেন। আলামিন ছিল একজন অসহায়, দরিদ্র এবং খুবই গরিব একটা ছেলে, কিন্তু হঠাৎ করে তার জীবন আচমকা বদলে যায় শুধুমাত্র জিনেদের বদলাতে। এবং কিভাবে সে পরীর প্রেমে পড়েছিল একজন অন্ধ হয়েও, সেই ঘটনা জানতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান গল্প পাঠে আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে এই ভিডিওতে লাইক এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন। এবং আপনারা যদি আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা সকলে পেয়ে যাবেন। সেখানে চাইলে আপনি আপনাদের ঘটনা আমাদেরকে পাঠাতে পারেন। তাহলে চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি আলামিনের জীবনের ঘটনায় চলে যাই। রামগঞ্জ উপজেলার রামেশ্বর নামের একটি গ্রাম। সেই গ্রামে বসবাস করত একজন অন্ধ বালক। তার নাম ছিল আলামিন। আলামিন ছোটবেলা থেকেই অন্ধ। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে সে অন্ধ হয়ে যায়। সে যে চোখে দেখতে পারতো না এমন না, আগে সে চোখে দেখতে পারত, তবে একটা অ্যাক্সিডেন্টে আলামিনের চোখের জ্যোতি কেড়ে নেয়। আলামিনা খুব বেশি গরিব হবার কারণে তার আব্বা তার চিকিৎসা করাতে পারেনি। তার বাবা যখন বেঁচে ছিলেন তখন আলামিনের তেমন খুব বেশি সমস্যা হতো না। সে আলামিনের তার আব্বার সঙ্গে বিভিন্ন জায়গায় যেতেন, হাটে বাজারে নিয়ে যেত। সব মিলিয়ে তার জীবন মোটামুটি একটু সুখের ছিল। তবে তার আব্বা মারা যাওয়ার পর থেকেই আলামিনের জীবনে নেমে আসে এক দুর্বিষহ কষ্ট। আলামিনের বৃদ্ধ মা, দাদি এবং আলামিনরা থাকতো এক বাড়িতে। তখন আলামিনের বয়স 21 কি 22 বছর। আলামিন তখন ওরকমভাবে ঘরের বারান্দায় বসে থাকে, আর তার মা তাকে নানানভাবে খোঁটা দেয় মাঝে মধ্যে যে অন্ধ ছেলে জন্ম দিয়েছি, কোনো কিছু করে না, এরকমভাবে বসে থাকে, এরকমভাবে বসে আর কত খাওয়াবো। আলামিনের মা এক প্রকার কষ্টের মধ্যেই এই কথাগুলো তাকে বলে। আলামিন বেশ খানিকটা কষ্ট পায় এবং কষ্ট পেয়ে সেদিন রাত্রেবেলা সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আলামিনের হাতে একটা বাঁশের লাঠি ছিল, সেই লাঠিটাই তো সম্বল ছিল। আলামিন কষ্ট পেয়ে ঘর থেকে বেরিয়ে কোন দিকে গিয়েছে সে নিজেও বলতে পারবে না। শুরুর দিকে সে যখন আসে তখন সে একটুখানি হয়তো কষ্ট পেয়েছিল। তার মা এই কথা বলেছে তাকে। অবশ্য তার মা কম কষ্ট বলেনি, কারণ ঘরে তখন দানা পানি কিচ্ছু নেই। তারা তিনজন পেট চালাবে কিভাবে সেটাই ছিল তাই। আলামিনের মা টুকটাক কাজকর্ম করে যা যা টাকা পয়সা কামায় তা ফুরিয়ে যায় আগেই, আর আলামিনের চিকিৎসা মাঝে মধ্যে লাগে। সব মিলিয়ে আলামিন এই সব কথা শুনে বাড়ি থেকে চলে আসে। সে ভাবে যে আর সে কখনোই বাড়িতে ফেরত যাবে না। এই বলতেই সে কোন দিকে চলে এসেছে বা কোন জায়গায় এসেছে নিজেও বলতে পারবে না। আশেপাশে অনেককে খোঁজাখুঁজি করে, তবে আলামিনের দেখে মনে হচ্ছে যে এইখানে কোনো বাড়ি ঘর দর নেই, কারণ দুই পাশে ঘন জঙ্গল মনে হচ্ছে এবং ঝিঝি পোকার খুব ঘন ডাক। সেই সঙ্গে অনেক দূর দূরান্ত থেকে পশু পাখির ডাক ভেসে আসছে। আলামিন তাকে ভয়ে কি করবে কিছু ভেবে উঠতে পারছিল না, কারণ সে তো এসে পড়েছে এই পর্যন্ত, কিন্তু বাড়িতে ফিরে যেতে সে আর পারছে না। তার সাহসে কুলাচ্ছে না, আর সে রাস্তাও খুঁজে পাচ্ছে না। সে যে কি করবে সেটাই সে ভেবে কুলাতে পারছে না। ঠিক সেই মুহূর্তে সে একটা গাছের গোড়ায় বসে পড়ল। সেখানে বসে খুব কাঁপছিল, কারণ হচ্ছে তার ভয় লাগছিল, আর সে অন্ধ। যদি কেউ এসে তাকে টেনে নিয়েও যায় তাও সে হয়তো কিছু করতে পারবে না। সে আশেপাশে দিয়ে লাঠিটা এদিকে ওদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু থাকার মতো কোনো ভালো জায়গা সে পাচ্ছিল না। ঠিক সেই মুহূর্তে চলে আসলো ঝমঝমিয়ে বৃষ্টি। সে বৃষ্টিতে ভিজতে শুরু করলো। আর পাহাড়ি এই রাস্তায় আলামিনরা যেখানে থাকতো সেই জায়গায় টুকটাক পাহাড়ি রাস্তা ছিল। সেই রাস্তার মধ্যে আলামিন বসে রইল। খানিকক্ষণ বাদে দূর দূরান্ত থেকে শিয়ালের আওয়াজ ভেসে আসছিল। এই জঙ্গলে আর কোনো ধরনের বড় কোনো জন্তু আছে কিনা সেটা আলামিন জানে না, কারণ এর আগে সে কখনো এরকম জঙ্গলে আসেনি। আলামিন তখন সেখানে ঘাপটি মেরে বসে আছে। তার সঙ্গে কি হবে কিছুই সে বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে চারিপাশ থেকে কিছু শিয়াল বা কুকুরের এই জাতীয় কোনো পশুর ডাক সে শুনতে পেল। সেগুলোর তীব্রতারও কাছাকাছি হচ্ছে, তার খুব কাছাকাছি চলে আসলো। এই মুহূর্তে আলামিন যে কি করবে ভেবে উঠতে পারছে না। শিয়ালগুলো যে তার কাছাকাছি চলে এসেছে সেটা সে খুব ভালো মতো বুঝতে পারছে। সে তার লাঠি দিয়ে সেগুলিকে তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সেগুলো কোনোভাবেই সরছিল না।
আচমকা সেই মুহূর্তে যখন আলামিনের উপর হামলা করতে যাবে, অদ্ভুতভাবে শিয়ালগুলো চিৎকার করতে করতে সেখান থেকে চলে যাচ্ছে। আলামিন খেয়াল করলো সামনে একটা আলো চকচক করছে। তার চোখের উপর দিয়ে সে হয়তো অন্য কোনো কিছু দেখতে পারে না, কিন্তু আলো টের পায়। আলামিন খেয়াল করলো তার সামনে আলো জ্বলছে চকচক করে, এবং শিয়ালগুলো মুহূর্তের ভিতরে সেখান থেকে চলে গিয়েছে। আলামিন কিছু বুঝে উঠতে পারলো না। তারপর সে এদিক ওদিকে খুঁজতে লাগলো। আলামিন অন্ধ হলেও তাকে দেখতে ছিল অসামান্য রকম হ্যান্ডসাম এবং সুন্দর একটা ছেলে। তবে তার ছোটবেলা থেকে যেহেতু এরকম ভাবে সে অন্ধ, চিকিৎসা পায়নি, তার পড়ালেখাও হয়নি, সে এক প্রকার অশিক্ষিত বা মূর্খই বলা চলে। তাকে দেখলে যে কোনো রাজপুত্র থেকে কম কোনো কিছু মনে হবে না। আলামিন তখন সেখানে বসে কান্না করতে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে আলামিনের নাকে একটা সুঘ্রাণ ভেসে আসলো। সুঘ্রাণটা ছিল অতি মিষ্টি এবং খুব চমৎকার। আলামিন তখন বলতে লাগলো, কে এখানে, কে? খানিকক্ষণ বাদে একটা পা খচরমচর করে তার সামনে দিকে এগিয়ে আসলো। আলামিন তখন বলল যে, কে কে আমার সামনে আসবেন না। তখন একটা মেয়ে কণ্ঠ আলামিনের কানে ভেসে আসলো। বলল কি যে, আপনি ভয় পাবেন না, আপনাকে ওরা আর কোনো ক্ষতি করতে পারবে না, ওরা এখান থেকে চলে গিয়েছে। আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি বিপদে পড়েছেন, আপনি থাকেন কোথায়? আলামিন তখন বলল যে, আমি খুবই দরিদ্র একটা ছেলে, আমি অন্ধ, চোখে দেখতে পাই না। এই কথা বলতেই মেয়েটা কাছে এগিয়ে এসে বলল, সত্যিই চোখে দেখতে পান না? আমার তো আপনার উপর রাগ হচ্ছিল যে এই শিয়ালগুলো আপনাকে ঘিরে ধরেছে, অথচ আপনি এখানে চুপচাপ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু বলছেন না তাদেরকে। আলামিন তখন বলল যে, আমি আসলে চোখে দেখতে পাই না, তো অন্ধ যে, এই জন্য আমি কিছু করতে পারছিলাম না। মেয়েটি তখন বলল, সত্যি আপনি অন্ধ? তাই বলে আলামিনের কাছে এসে তার চোখের সামনে সে হাত নাড়াতে লাগলো। দেখলো সত্যি সত্যি আলামিন অন্ধ এবং চোখে দেখতে পায় না। তখন মেয়েটার রাগ ভাবটা খানিকটা কাটলো। মেয়েটার মুখে মেকআপ দেওয়া ছিল, মেকআপটা সরিয়ে ফেললো, কারণ আলামিন যে দেখতে পায় না এই জন্য তার মেকআপে কোনো কিছু কাজ হবে না। মেকআপটা সরিয়ে এসে আলামিনকে বললো, আপনি ঠিক আছে এখানে বসুন, কিন্তু আপনি এত রাত্রে জঙ্গলের ভিতরে কি করছেন? এখানে তো কোনো মানুষজন আসে না, আর মানুষজনের আনাগোনাও নেই। ছেলেটি তখন কান্না করতে শুরু করলো। মেয়েটি বলল যে, কি ব্যাপার, আপনি কান্না করছেন কিসের জন্য, কি সমস্যা? তখন আলামিন বলল যে, আসলে আমি বাড়ি থেকে চলে এসেছি বের হয়ে, আমার মা আমাকে বকেছে, আমাকে বলেছে যে তুই মরে যেতে পারিস না, হ্যান ত্যান আরো অনেক কথা শুনিয়েছে। তারপর মেয়েটি বলল, কেন এরকম কথা কেন শুনিয়েছে আপনাকে? আলামিন বলল যে, আমি কাজ করি না, কিছু করি না, চুপচাপ এরকমভাবে বসে থাকি, এরকম দামড়া ছেলেকে আর কেই বা খাওয়াতে পারবে বলো? সে এত ছোটবেলা থেকে আমাকে এরকমভাবে লালন পালন করছে, আমি অনেক আগে থেকেই চোখে দেখি না, আমার আব্বা নেই, বাড়িতে আমি, আমার মা এবং দাদি থাকি, এই মিলে হচ্ছে আমাদের সংসার। তো এই জন্যই মূলত হচ্ছে আম্মা কষ্টে এগুলো বলেছে। তবে এখানে আসার পর আমি বুঝতে পেরেছি যে আমার বাড়িতে ফিরে যাওয়া উচিত, নিশ্চয়ই আম্মা আমাকে খুঁজে বেড়াচ্ছে। তখন মেয়েটি বলল, আচ্ছা বুঝতে পেরেছি, তাহলে তো খুব ভালো বিপদে আছেন। তবে আপনাকে দেখে আমি বুঝতেই পারিনি যে আপনি একটা মানুষ আর অন্ধ, চোখে দেখতে পান না। তারপর আমি বললাম যে, আচ্ছা আপনি কে বলুন তো, এবং আপনি এই জঙ্গলের ভিতরে কি করছেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি একটা মেয়ে, আপনার কথা শুনে। মেয়েটি তখন বলল যে, হ্যাঁ এটা আমাদের অঞ্চল, আমরা থাকবো না তো কে থাকবে, আমরা এখানে থাকি। আমি ওই গাছের ডালের উপর বসেছিলাম, আমি দেখছিলাম যে আপনি কি করেন। তারপর দেখলাম শিয়ালগুলো আপনার উপর এক প্রকার হামলাই করে বসছে, আর আপনি যে অন্ধ সেটা আমি জানতাম না। ভেবেছিলাম যে আপনাকে হেল্প করে তারপর এখান থেকে চলে যাব, কিন্তু আপনাকে দেখা দিতেই হলো। আলামিন খানিকটা চুপ হয়ে বলল কি যে, দেখা দিতে পারলাম মানে? আমি বুঝতে পারলাম আপনারা এখানে থাকেন, কিন্তু এখানে তো কোনো ঘর বাড়ি নেই আমার জানা মতে, বা আপনি যেটা বললেন। মেয়েটি তখন বলল যে, আচ্ছা ঠিক আছে, আপনি মনে হয় আমাদেরকে চিনবেন না, বা আপনি সম্ভবত জিন জাতি সম্পর্কে শুনেছেন, তাই না? এই কথা বলতেই আলামিন বলল, হ্যাঁ জিনদেরকে সম্পর্কে শুনেছি, কিন্তু কেন? তখন সেই মেয়েটি বলল, আমার নাম নূরজাহান, আমি একটা জিন পড়ি, মানে জিনেদের মেয়ে ভার্সন, মেয়ে যেরকম থাকে ঠিক সেরকম, আমি হচ্ছে একটা পড়ি। এই কথা বলার পর আলামিন বেশ একটা ভয় পেয়ে পেছনে সরে গেল। বলে কি যে, আপনি একটা পড়ি? আমি আমার ছোটবেলার গল্প শুনেছি, পড়ে নাকি মানুষকে ধরে নিয়ে যায়, তাহলে কি আপনি আমাকে ধরে নিয়ে যেতে এসেছেন? মেয়েটি তখন খানিকটা হাসলো। মেয়েটিকে আলামিন দেখতে পাচ্ছে না, তবে মেয়েটি তার সমস্ত জামা কাপড়, মানে হচ্ছে যে নিকাব, তারপরে হিজাব যেগুলো ছিল সেগুলো খুলে ফেলেছে, কারণ আলামিন যে চোখে দেখতে পাচ্ছে না, এই জন্য তার সামনে পড়ে থাকলেও কি আর না পড়ে থাকলেও কি। তবে আলামিনের জন্য পরিমেয়েটির বেশ মায়া হতে লাগলো। তারপর পরিমেয়েটি বলল, আরে হ্যাঁ আমি সত্যি একটা পড়ি, আর তুমি তো দেখতে পাচ্ছ না আমাকে, সেহেতু আমাকে না দেখতে পেলে তুমি বুঝবে কিভাবে যে আমি পড়ি কিনা,
বা আমাকে দেখতে কেমন, আমার পিঠে ডানা আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে, তাই না? তারপর আমি বললাম যে তাও ঠিক, আর আপনাকে ভয় পেয়েও বা আমার লাভ কি, আপনি তোমাকে হেল্প করেছেন। তখন পরিমেয়টি বলল, আচ্ছা বলো তোমার বাড়ি কোথায়, তোমাকে আমি দিয়ে আসি, তারপর পরেরটা পরে দেখা যাবে। তারপর আমি বললাম যে আমার বাড়ি অমুক দিকে, অমুক জায়গায়। তো এই কথা বলার পর সে আমাকে তার কাছে টেনে নিল এবং আমার হাত ধরলো। তো আমি তখন বুঝতে পারছিলাম না যে পরিমেয়টা আমার হাত ধরলো কিসের জন্য বা হ্যান ত্যান। সেই মুহূর্তে উড়ে তখন আমি কোথায় আসলাম আমি জানি না। অনেকক্ষণ বাদে আমি আমার মায়ের কণ্ঠ আমার কানে শুনতে পেলাম। আমি দেখলাম যে আমার মা উঠানে বসে কান্নাকাটি করছে। আমি সেই দরজা দিয়ে ঘরের ভিতরে ঢুকলাম, মানে হচ্ছে আমাদের ঘর বাড়ির যে সদর দরজা আছে, ঘরে ঢোকার পর আমার মা বললো কি যে কি রে বাবুজান তুই কই গেছিলি, মানে সে খুব কান্নাকাটি করতেছে। তো সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে মা সেই সময় এমনি এমনি বলছে আমাকে, হয়তো কোনো রাগে জিতে বা বাসায় চাল টাল নেই সেই জন্য বলছে, এরকমটা আমার করা উচিত হয়নি। তো তখন মা এরকমভাবে আমাকে জড়ায় ধরে বলতেছে যে আর কখনো তোকে কিছু বলবো না, তুই আমার একমাত্র ছেলে, তোকে আমি এগুলো বলছি, আমার মরণ হোক তুই বেঁচে থাক, এগুলো বলতেছিল। তো দাদি মাকে অনেক বকছিল। তো সেই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে মাকে বললাম যে আমাকে একটা মেয়ে দিয়ে গেছে, ও ওইখানে দাঁড়ায় আছে। তো মা বললো যে কই, কোথাও তো কোনো মেয়ে নাই। তো তখন আমি আমার কানে একটা ফিসফিসানি শব্দ আসলো যে কাউকে কিছু বলো না, এরকম একটা গরম বাতাসে কানে ফিসফিসানি আসলো। তখন বললাম যে না, এমনিতেই আমি একা একাই চলে আসছি। তো মা তখন আমাকে ঘরে নিয়ে খেতে দিল। তো খাওয়া দাওয়া শেষ করলাম। তো এরকম একটা অদ্ভুত সিচুয়েশন হয়ে আমার সঙ্গে আমি সত্যি ভাবতে পারিনি। তো যাই হোক, সেদিনকে আমি ঘুমিয়ে পড়লাম রাত্রেবেলা। মা আমাকে তার কাছেই ঘুম পাড়ালো, আর হচ্ছে গিয়ে সে আমাকে কোনোভাবে হাতছাড়া হতে দিবে না, এরকম একটা অবস্থা। তো আমি সেখান থেকে আসার পর প্রায় 2-3 দিন কারোর সঙ্গে কোনো কথা বলিনি বা মিশিনি, সেরকম ঘরের ভিতরেই ছিলাম। তো আমাদের বাড়ির পাশে খেলা হতো, মাঠ ছিল, সেই মাঠের এখানে গিয়ে আমি মাঝে মধ্যে এর সাথে গল্প করতাম। তো এলাকার সবাই আমাকে টুকটাকভাবে চেনে জানে এবং আমার সঙ্গে গল্প গুজব করে এবং আমাকে অন্ধ আলামিন হিসেবেই চিনে। তো যাই হোক, এরকম করে 2-3 দিন সময় কেটে যায়। তো ওই দিন রাত্রেবেলা আমি তখন হচ্ছে আমাদের বাড়ির সামনে বসে আছি, খাওয়া দাওয়া শেষ করে বাড়ির সামনে হচ্ছে গিয়ে একটা খাট পাতা আছে বারান্দার ওইখানে। তো সেই বারান্দার ওইখানে বসে আছি। ঠিক সেই মুহূর্তে আমার নাকে আচমকা একটা ঘ্রাণ আসে। তো আমি ওইখানেই ঘুমাই রাত্রেবেলা, বারান্দার ওই খাটের উপরেই ঘুমাই। তো ওই দিন কেন যে আমার ঘুম আসছিল না, আমার মাঝে মধ্যে ঘুম আসে না, ঘুমের সমস্যা আছে। তো আচমকা একটা নাকে আমার ঘ্রাণ আসে। তো ঘ্রাণ আসার সেই মুহূর্তে আমি তখন বুঝতে পারলাম যে নূরজাহান তুমি এসেছো। তো সঙ্গে সঙ্গেই সেই পরিমেয়টি বলল যে হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে টের পেলে যে আমি এসেছি, তুমি না চোখে দেখতে পাও না? তাহলে আমি বললাম যে আসলে চোখে দেখতে পাই না, কারণ হচ্ছে কি আমি, আমার নাক তো ঠিক আছে, আমার নাকের ঘ্রাণ তো আমি শুকতে পাই, তোমার শরীরে একটা খুব সুন্দর সুঘ্রাণ আছে, সেই সুঘ্রাণটা আমি শুকিয়ে তোমাকে চিনে ফেলেছি। তারপর আমি বললাম যে আরেকটা সুঘ্রাণ আসছে, এটা এটা কে, বা তোমার সঙ্গে কি কেউ এসেছে? তখন একটি লোক, মানে তার কণ্ঠ বেশ ভরাট কণ্ঠ এবং বেশ মোটা কণ্ঠ, তিনি বললেন যে আমি হচ্ছে নূরজাহানের বাবা, আমি এখানে এসেছি তোমাকে হেল্প করার জন্য। তো এই কথা বলতেই আমার তখন আমি একটুখানিটা ভয় পাই এবং বলি যে আপনি কি একটা জিন? তখন তিনি বলে ওঠেন যে হ্যাঁ, আমি একটা জিন। তো জিন দেখতে কেমন বাস্তবে সেটা তো আমি জানতাম না, আর নূরজাহান দেখতে কেমন সেটাও আমি জানতাম না। তো সেই লোকটি বলে যে আজকে থেকে তুমি আমাদের ওইখানে থাকবে যতদিন না পর্যন্ত তোমার চিকিৎসা হয় এবং তোমার চোখ ঠিক না হয়ে যায়। আমরা তোমার চোখ ঠিক করার জন্য চেষ্টা করব। আমাদের ওইখানে একটা নগরী আছে, কুকাব নগরী, সেই কুকাব নগরীর ওইখানে যত বড় বড় চিকিৎসক আছে সেসব চিকিৎসককে আমি তোমার জন্য নিয়ে আসবো এবং এনে তোমার চিকিৎসা করাবো। তো আপাতত তোমাকে আমাদের ওখানে যেতে হবে, তারপর বাকিটা আমাদের উপর ছেড়ে দাও। তো আমি তখন বললাম যে আমার মা এবং দাদিকে ছেড়ে আমি কিভাবে যাব? আপনারা যদি আমাকে ফেরত না দিয়ে যান, না আমি আপনাদের সঙ্গে যাব না। তো কথা বলার পর নূরজাহান তখন একটু হেসে বলল, আরে বোকা, তোমাকে নিয়ে যাচ্ছে চিকিৎসা করার জন্য, তোমাকে ওইখানে যদি আমাদের নিয়ে যেতেই হতো তাহলে কি তোমার অনুমতি চাইতে আসতাম? অবশ্যই অনুমতি চাইতে আসতাম না। আমি তখন বললাম যে যদি আমার মা আবার আমাকে খোঁজাখুঁজি করে? তখন সে জিন লোকটি বলল যে তোমার মা তোমাকে খোঁজাখুঁজি করবে না, তোমার মা তোমাকে খোঁজাখুঁজি করবে না এই জন্য, কারণ এখানে একজন জিন আমি রেখে যাব যে তোমার মতো করে এখানে থাকবে এবং সে কোনো প্রকার কোনো সমস্যা করবে না, তুমি যেরকম থাকো ঠিক সেরকমই থাকবে। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম, ভাবলাম যে দেখি যদি যাওয়া যায় তাহলে তো বেশ ভালো, ওনারা বলছে যে আমার চোখ ঠিক করে দিবে, তাহলে খুব সুন্দর কথা। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো উনি আমাকে হাতে ধরে একটা জায়গায় বসালেন, সম্ভবত একটা ঘোড়ার উপরে বা ওরকম জাতীয় একটা পশুর উপর আমাকে বসালেন এবং পেছনে একজন আমাকে ধরে রাখলো। তো কে ধরে রেখেছে সেটা আমি জানি না, তবে তার গায়ের ঘ্রাণ ছিল অদ্ভুত, সম্ভবত কোনো জিন হবে। ধরে আমাকে নিয়ে যাচ্ছিল এবং আমি
মনে হচ্ছিল যে আমি শূন্যে ভাসছি, কারণ খুব বাতাস হচ্ছিল আর খুব ঠান্ডা লাগছিল। কোনো একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো তখন আমার মনে হলো যে আপনারা আমাকে কেন নিয়ে যাচ্ছেন বা আপনার উদ্দেশ্য কী, আমাকে নিয়ে গেলে আপনাদের সমস্যা কী? তো তখন সেই জিন লোকটি পেছন থেকে আমাকে বললেন যে আপনাকে দিয়ে আমাদের কোনো উদ্দেশ্য নেই, বা শুধুমাত্র আমাদের যে রাজকন্যা আছে, আমাদের সর্দারের মেয়ে, তিনি হচ্ছে গিয়ে আপনার কথা তার বাবাকে বলেছে, যে এরকম একজন লোককে সে দেখেছে, খুবই অসহায়, খুবই দরিদ্র, তার খুব মায়া লেগেছে, এই কারণে হচ্ছে গিয়ে আপনাকে এখানে নিয়ে আসা হচ্ছে। তাছাড়া আমাদের এখানে মানুষজন আসা নিষেধ আছে, আর আমাদের সর্দার বেশ দয়ালু, আপনার ওপর যেহেতু তার ছায়া পড়েছে, কুকামনগর থেকে ভালো 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 তান্ত্রিক অথবা ভালো ডাক্তার এনে আপনার চিকিৎসা করাবে, আপনি চিন্তা করবেন না। আর আপনি এসব কথা তাদেরকে বললেন না, দয়া করে, তারা হয়তো রাগ করবে বা মাইন্ড করবে, সেটা আপনি বললেন না, ঠিক আছে? আমি বললাম জি আচ্ছা ঠিক আছে। তো পরবর্তীতে আমি নিশ্চিত হয়ে গেলাম যে তারা মূলত হচ্ছে কি আমাকে হেল্প করার জন্য নিয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ পর সেই ঠান্ডা আবহাওয়া এবং বাতাসের ভেতর দিয়ে একটা জায়গায় এসে উপস্থিত হলাম। জায়গাটা কোথায় আমি জানি না, কারণ আমি দেখতে পাচ্ছিলাম না, এবং আমাকে হাঁটতে বললো। আমি হেঁটে হেঁটে ঘরের ভিতরে গেলাম। তো জায়গাটা বেশ আলোকিত ছিল, আমি ভিতর বাইরে থেকে বুঝতে পারছিলাম, মানে হচ্ছে চোখে না দেখতে পেলেও বাইরের বেশি আলো হলে তখন সেটা দেখতে পেতাম। তো বেশ আলোকিত ছিল। তো তখন আমাকে হচ্ছে একটা কক্ষের ভিতরে নিয়ে যাওয়া হলো। কক্ষটা দেখে আমি বুঝতে পারছিলাম যে এটা একটা কক্ষ, কারণ হচ্ছে চারিদিকটা বেশ আলোকিত ছিল, এবং একটা খাটের উপর আমাকে বসে দেওয়া হলো। খাটটা আমি হাত দিয়ে ধরে বুঝতে পারছিলাম। তো সেইখানে আমাকে বললো যে এখানে বসুন, আপনি একটু বিশ্রাম করুন, আর আপনার সঙ্গে কালকে হচ্ছে কি আপনার চিকিৎসা শুরু হবে, এবং আপনাকে কালকে কুকামনগর নিয়ে যাওয়া হবে। তো আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো ওই জিনটা চলে গেল এখান থেকে। বেশ খানিক্ষণ বাদে সেই পরি মেয়েটি, মানে হচ্ছে নূরজাহান আসলো। নূরজাহান এসে বললো কি যে কী ব্যাপার, এখন কি ভালো অনুভব করছো, একটু ভয় পাওনি তো? আমি বললাম যে না নূরজাহান, আমি ভয় পাইনি। আসলে তোমাদের এই জায়গাটা মনে হয় খুব সুন্দর, তাই না? আমি আমার মনের চোখ দিয়ে দেখতে পাচ্ছি। নূরজাহান তখন বললো হ্যাঁ, খুব সুন্দর এবং খুব ভালো একটা জায়গা, আমার কাছে খুব ভালো লেগেছে, এই জন্যই আমি এখানে এসে এই কথাগুলো বলছি তোমাকে নূরজাহান। তো নূরজাহান তখন বললো যে খুবই সুন্দর, তোমার চোখ ঠিক হয়ে গেলে তুমি দেখতে পাবা। তো তখন আমাকে নূরজাহান বললো আচ্ছা ঠিক আছে, তোমার জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে, তুমি খেয়ে দিয়ে তারপর ঘুমাও, কালকে তোমার সঙ্গে কথা হবে এবং তোমাকে নিয়ে আমরা যাবো সেইখানে। তো নূরজাহান আমাকে তখন এই কথাগুলো চলে গেল। আমি বললাম যে না, আমি খাবো না, আমার পেট ভরা আছে। আসলে আমার বাড়িতে আমার দাদি কম খেয়েছে বা আমার মা কম খেয়েছে, ওদেরকে যদি খেতে দিতে। নূরজাহান বললো সমস্যা নেই, ওদের জন্য খাবার পচে গিয়েছে, তুমি তোমারটা খেয়ে নাও। তারপর সেই পরীটা আমাকে খাবারগুলো দিয়ে গেল এবং খেতে শুরু করলাম। তো খাবারটা যখন আমি প্রথমে হাতে নিলাম, আমি বুঝতে পারছিলাম না যেটা কী খাবার। পরে দেখলাম যে একটা সম্ভবত কোনো বড় মাংসের টুকরো, এবং সেটা আমি যখন মুখে দিলাম মনে হচ্ছিল যে আমার মুখের ভিতর টেস্ট একদম তোলপাড় করছে বা ব্লাস্ট হয়েছে টেস্ট, এত সুন্দর খেতে ছিল। তো এরকম সুস্বাদু খাবার তো আমি আমার জীবনে কখনো খুব কম খেয়েছি, কখনো বলে আমি খুব কম খেয়েছি। তবে মাংস বছরে একবার চোখে দেখি কিনা জানি না, খুব মজা লাগছিল খেতে, এবং আমি খেতে খেতে পুরো পেট ভরে ফেললাম, এরকম একটা অবস্থা। তো খাওয়া দাওয়া শেষ করে আমি তখন সেই বিছানার উপর শোলাম। খুবই নরম একটা বিছানা, বিছানার চোখ মেলতেই চোখ বন্ধ করতে আমি ঘুমিয়ে পড়লাম। এরপরে কখন ঘুম ভাঙলাম আমি জানি না। ঘুম থেকে উঠে দেখি আমার পাশে বুড়ি মেয়েটি বসে আছে। এটা তার গায়ের সুঘ্রাণ শুনে বুঝতে পারলাম। আমি তখন বললাম যে আপনি এখানে বসে আছেন? বুড়ি মেয়েটি তখন বললো যে তুমি কিভাবে টের পাও বলো তো যে আমি এখানে এসেছি? আমি বললাম যে তোমার গায়ের সুঘ্রাণ, এটাই দেখে আমি টের পাই যে তুমি এখানে এসেছো। নূরজাহান তখন বলল আচ্ছা ঠিক আছে, ওঠো, এখন উঠে তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর না হয় তোমাকে নিয়ে আমরা যাব সেখানে এবং আমরা একসঙ্গে খাবার খাবো। আমি সে কখন থেকে তোমার এখানে এসে বসে আছি। আমি বললাম যে কি বলছো নূরজাহান, তুমি আমার জন্য এত কিছু করছো? তারপর নূরজাহান আমাকে ধরে নামিয়ে একটা বাথরুমের ভিতরের মতো জায়গায় নিয়ে গেল। তারপর সেখানে আমাকে বললো যে তুমি সমস্ত কিছু শেষ করো, ফ্রেশ হও, গোসল করো, আমি এখানে আছি। তো গোসল করে আমাকে এক জোড়া কাপড় দেওয়া হলো। সেই কাপড় এবং নতুন জুতা সম্ভবত দেওয়া হলো, কারণ কাপড় এবং জুতা থেকে দারুণ সুঘ্রাণ আসছিল। তো আমি সেগুলো পরলাম। তো ওই কাপড়গুলো পরে আমাকে কেমন লাগছিল আমি জানি না, আমার সেই আগের কাপড়গুলো নিয়ে নেওয়া হলো। তো নূরজাহান বলছিল মাশাআল্লাহ, তোমাকে দেখতে আগের থেকে আরো কয়েক গুণ বেশি সুন্দর লাগছে, তুমি সত্যিই অনেক সুদর্শন একজন পুরুষ। আমি বললাম যে কি বলছো নূরজাহান, সুদর্শন বলতে কেমন হয় আমি তো জানি না, ছোটবেলায় নিজেকে দেখেছি, তারপর আর জীবনে কোনোদিন দেখিনি, চোখ নষ্ট হয়ে গিয়েছে যে, এই জন্য। নূরজাহান তখন আমাকে হাত ধরে একটা রুমের ভিতর দিয়ে নিচে নামিয়ে নিয়ে আসলো, বলে এখানে সিঁড়ি আছে, আস্তে নেমো। আমি সেই সিঁড়ি ধরে নিচের দিকে আসলাম। এরপর একটা বড় ডাইনিং রুম বোঝা যাচ্ছিল,
নূরজাহান আমার পাশে বসে আছে, দূরে হয়তো সেই সর্দার বসে আছে, আর বেশ কিছু লোকজন সেখানে বসে খাবার খাচ্ছে। তো আমার সামনে একটা জিন একটা খাবারের প্লেট দিল। সেই খাবার এদের সবার শরীরে কেমন যেন অদ্ভুত অদ্ভুত একটা ঘ্রাণ আছে, সেই ঘ্রাণ শুকেই বোঝা যায় যে এরা আশেপাশে আছে। তো আমার সামনে একটা প্লেট দিল এবং বললো কি যে কী দিব। তো আমি বললাম কি যে আপনার যেটা ভালো মনে হয় সেটাই দিন। নূরজাহান বললো কি যে আচ্ছা তুমি যাও, আমি দিয়ে দিচ্ছি। তো নূরজাহান প্রথমে একে একে আমাকে বলে দিল যে এটা দিব এটা দিব। তো যাক, তার সামনে বসে খেলাম। তো নূরজাহান মেয়েটি আমাকে এত পরিমাণ হেল্প করছিল সব বিষয়ে, আমি আসলে বুঝতে পারছিলাম না যে সে আমার প্রতি কী চাচ্ছে বা কেন এরকমটা করছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ করে নূরজাহান আমাকে সেই ঘোড়ার জাতীয় একটা বাহনের উপর চড়ালো এবং আমার পিছনে নূরজাহান বসেছে। এবার পাশে তার যে বাবা আছে সর্দার, এবং তার সঙ্গে আরও বেশ কিছু জিন আমাদের সঙ্গে যাচ্ছে। তো এতটা কেউ কারোর জন্য যে করে সেটা নূরজাহানকে না দেখলে আমি সত্যি বিশ্বাস করতে পারতাম না। তো নূরজাহান তখন আমাকে বলল যে তুমি ধরে বসো কিন্তু, আর আমি তোমাকে পিছন থেকে ধরে বসেছি, ঠিক আছে? তো নূরজাহানের শরীর, হাত পা সব কিছু ছিল অত্যাধিক নরম এবং খুবই মোলায়েম আর কি। আমার ধরতে লজ্জা লাগছিল। আমি চেষ্টা করছিলাম যে ঘোড়ার সাথে যে দড়িগুলো আছে সেগুলো ধরার জন্য। নূরজাহান আমার পাশে বসেছে। তো সে হচ্ছে গিয়ে আমাকে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে এবং কেয়ারফুলভাবে নিয়ে যাচ্ছে, আমাকে ধরছে। তো তখন আমার ভীষণ লজ্জা লাগছিল, কারণ এত বড়লোক ঘরের একটা জিন, একটা পরী, সে আমার মতো একজন সাধারণ মানুষকে এরকমভাবে নিয়ে যাচ্ছে। তো গল্প করতে লাগলো যাওয়ার সময় যে তুমি ছোটবেলা থেকে কী করতে বা কীভাবে চলাচল করতে। তো আমি তখন বললাম যে এরকমভাবেই পড়াশোনা করতে পারিনি, আব্বা মারা গেলেন, তারপর থেকে পড়াশোনাও বাদ, বেল পদ্ধতিতে যে পড়াশোনা করতাম সে পড়াশোনা বাদ হয়ে গেল। তো সব মিলিয়ে অনেক কষ্ট করে জীবন পার করেছি। তাই বলে আমি কেঁদে ফেললাম। নূরজাহান তখন বললো, কেঁদো না, সব সমস্যা তোমার ঠিক হয়ে যাবে এবং আশা করি আমি সেটা ঠিক করে দিতে পারবো। তোমার জীবনে কোনো দুঃখ থাকবে না, কোনো কষ্ট থাকবে না। তারপর নূরজাহান আমাকে বললো চলে এসেছি আমরা। কোন জায়গায় এসেছি সেটা তো আমি জানি না, তবে এই জায়গাটা আগের জায়গা থেকে বেশি শীতল ছিল এবং খুব বেশি অন্ধকার মতো জায়গা ছিল, কারণ আলোটা অনেক কমে এসেছে। তখন বললাম এটা কোন জায়গায়? নূরজাহান তখন বললো এটা কুকাবনগর এবং এখানে অনেক দামি দামি জিনিস পাওয়া যায়, চিকিৎসার সব সরঞ্জাম এখানে থেকে মেলে এবং সমস্ত জিনেরা এখান থেকে চিকিৎসার সব সরঞ্জাম নিয়ে যায় এবং এখানে আসলে অনেকেই সুস্থ হয়ে যায়। আশা করি তুমি নিজেও সুস্থ হয়ে যাবা। তারপর তেনারা আমাকে একজন ফকিরের কক্ষের ভিতর নিয়ে গেল। সেই জায়গাটা সম্পূর্ণ অন্ধকার ছিল এবং আমার সামনে সম্ভবত কোনো আগুন জ্বালানো ছিল, কারণ আগুনের আঁচ আসছিল এবং সেই সাথে যে আলোটা, সেই আলোটা আমি দেখতে পাচ্ছিলাম। তো তখন নূরজাহান আমার পাশে বসেছিল, সর্দার আমার পাশে বসেছিল। তো সেই জিন লোকটা আমাকে বললো, আমার সামনে যে জিনটা বসেছিল তিনি সম্ভবত কোনো চিকিৎসক জিন। তিনি আমাকে বললেন যে একটা মানুষকে নিয়ে এসেছিস তোরা, কেন? মানুষকে সাহায্য করার তোদের কী দরকার হয়ে পড়লো? সর্দার তখন বলল যে গুরুজি, আপনার কাছে নিয়ে এসেছি, আপনি তাকে ঠিক করতে পারবেন। তিনি আমাদের অনেক বড় উপকার করেছেন, এই জন্য ভেবেছি যে আমিও তার উপকার করব এবং তার চোখ ঠিক করে দিব। আপনি দয়া করে দেখুন। জিন লোকটি তখন আমার কাছে আসলো, আমার চোখটা একদম খুব সুন্দরভাবে ভালো মতো দেখলো, হাত দিয়ে নেড়ে চেড়ে। এবং এই জিন লোকটার গায়ের ছিল একটা বিকট গন্ধটা ছিল বেশ মারাত্মক এবং ভয়ানক। তবে আমার সেখানে তো থাকতেই হবে তার কাছে চিকিৎসা নেওয়ার জন্য। তো জিন লোকটি তখন বললো যে এর জন্য এইখানে থাকতে হবে ওকে 3 দিন থাকার পর, 3 দিন পরে ওর চোখ যদি ফিরে আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে সেটা আল্লাহর খেলা, আল্লাহ ভালো বুঝবেন। তখন জিন লোকগুলো বলে আচ্ছা ঠিক আছে, 3 দিন আমরা থাকতে রাজি আছি এবং ও থাকবে, সঙ্গে করে আমার মেয়ে নূরজাহান ওর সঙ্গে থাকবে, আর আমি তো থাকতে পারছি না, আপনি ওকে থাকার ব্যবস্থা করে দিন। গুরুজি তখন বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এসেছিস আমার কাছে, তুই আমার খুবই বিশ্বস্ত একজন লোক এবং খুবই উপকারী একজন লোক, তোর মেয়ে এখানে থাকবে আর তোর পেশেন্ট থাকবে, সেটা আমি অবশ্যই বেশ ভালো চোখে দেখব। তখন কয়েকটা জিন আমাদেরকে সেখান থেকে নিয়ে গেল একটা ঘরের ভিতরে। সেখানে পাশাপাশি 2টো কক্ষে আমাকে থাকতে দেওয়া হলো। তো আমি তো দেখতে পাচ্ছি না যে জায়গাগুলো কেমন। পরিমেটি আমার পাশের রুমে এবং আমি এই পাশের রুমে। তো রাত তখন বেশ গভীর, এখানে আস্তে আস্তে রাত হয়ে গিয়েছে, অনেকটা সময় লেগেছিল আসার জন্য। তো আসার সময় আমাকে হচ্ছে গিয়ে সেই পরিমেটি বলল যে এই রুমটা পছন্দ হয়েছে। আমি বললাম পছন্দের কি আছে, আমার কাছে তো সবই অন্ধকার। রাত্রেবেলা পরিমেটি আমার কাছে এসে এগুলো বলতে লাগলো। তারপর সে গল্প করতে লাগলো, বললো কি যে জানো আমাদের দেশে এরকম হয়। সে তাদের দেশের গল্প শোনাতে লাগলো, তারা ছোটবেলায় কী করতো, কীভাবে খেলাধুলা করতো, কোথায় যেত, তারপর ঘুরতে যেত, এই সমস্ত বিষয় নিয়ে সে আমাকে বলতে লাগলো তার ছোটবেলা সম্পর্কে, তার জীবন সম্পর্কে। তবে তখন বললাম যে তুমি অনেক দেখতে সুন্দর, তাই না নূরজাহান? তো নূরজাহান পরি তখন বলল যে কি বলছো, আমার থেকে বরং তুমি দেখতে সুন্দর।
আমি কিঞ্চিত হেসে বললাম, যে কি বলছো, মানুষেরা সুন্দর হয় নাকি? আমি শুনেছি পরীরা অনেক সুন্দর হয়। তোমাকে না আমার খুব দেখার ইচ্ছে। আমি যেদিন আমার চোখ ঠিক হয়ে যাবে সেদিন আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চাই, এবং তুমি আমাকে যেরকমটা হেল্প করছো, এই প্রতিদান আমি যে কিভাবে দিব সেটা আমি সত্যি কল্পনা করতে পারি না। নূরজাহান তখন বলল যে অবশ্যই তোমাকে সব কোনো কিছু করতে হবে না, আমি শুধুমাত্র এগুলো করছি তোমার কথা ভেবে। আমরা দুজন খুব ভালো বন্ধু, সেই বন্ধুত্বের জন্য না হয়। আমি বললাম যে আমার মতো একজন অন্ধ এবং অসহায় ছেলেকে যে তুমি বন্ধু বানিয়েছ সেটাই বা কম কি বলো? নূরজাহান তখন বলল, আহা এগুলো বাদ দাও, শোনো এখন তোমাদের এখানকার গল্প বলো। তখন আমি আমার ছোটবেলার গল্পগুলো শোনাতে লাগলাম। বললাম এরকম 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 ভাবে আমি গল্প করতাম, এরকম খেলাধুলা করতাম। তো সেগুলো শুনে বেশ ইন্টারেস্ট ফিল পাচ্ছিল। বললো কি যে কি বলো, এগুলো তো শুনলে বেশ হাস্যকর জিনিস। ছোটবেলা তুমি বেশ দুষ্টু ছিলে, কিন্তু তোমার চোখ নষ্ট না হলে তুমি হয়তো তোমার পরিবারের একটা সহায়তা হতে পারতে। আমি চাই যে তুমি সেটাই হও। তারপর নূরজাহান আমাকে বললো, তাহলে ঠিক আছে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি বললাম যে তোমার ঘুম পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ঘুমাই। হ্যাঁ, তাই বলে আমি যতক্ষণ না পর্যন্ত না ঘুমালাম নূরজাহান সেখানে বসে রইল। আমাকে বললো তুমি ঘুমাও, তারপর আমি যাব। নূরজাহান পরি মেয়েটি আমার প্রতি এত পরিমাণ সিম্প্যাথেটিক কেন আমি জানতাম না। সে আমি ঘুমানোর পরে সম্ভবত গিয়েছে, বা এখানে ঘুমিয়েছে কিনা আমি তাও বলতে পারবো না। পরের দিন সকালবেলা উঠে নূরজাহান আমাকে ডাকতে এলো, ডেকে বলল যে ওঠো, আজকে থেকে তোমার চিকিৎসা শুরু হবে। তারপর আমাকে একটা বিছানার উপর শোয়ানো হলো। সেখানে শোনার পর জিন লোকটা আমার চোখের ভিতরে লাইট দিয়ে এটা ওটা করে দেখতে লাগলো, তবে কি ছিল সেটা আমি জানি না। তারপর চোখের ভিতরে বেশ কিছু পাতা এবং অদ্ভুত জাতীয় জিনিস সেখানে এঁটে দিয়ে একটা কাপড় দিয়ে বেঁধে দিল। বললো কি যে এটা কয়েক ঘন্টা রাখতে হবে। তারপর সেগুলো রাখা হলো। রাখার পর বেশ কিছুক্ষণ পরে আবার সেগুলো ফেলে দিয়ে আবার নতুন জিনিস দেওয়া হলো। আমার শরীরে কিছু তাবিজ পরানো হলো এবং মাথায় এক ধরনের কাপড় বেঁধে দেওয়া হলো। বললো কি যে এই জিনিসগুলো লাগাতে হবে এবং পরপর 3 দিন লাগানোর পর সবার শেষের দিন সারা দিন এবং সারা রাত লাগিয়ে রাখতে হবে। আশা করা যায় যে আল্লাহর কুদরতে সে ঠিক হয়ে যাবে, এবং এরকম এর আগে অনেকেই ঠিক করেছি। এটা শুনে আমি বেশ খুশি হয়ে গেলাম। তারপর ওদিনকে সারাদিনই আমার এগুলো 3 বার লাগাতে হলো, এবং 3 বার লাগানোর পরে জিন লোকটি রাত্রেবেলা আমাকে কোনো একটা দোয়া দরুদ পড়ে ফু দিল আর কি আমার চোখে। ফু দেওয়ার পর আমার কাছে কেন যেন মনে হচ্ছিল যে আমার চোখে আগের থেকে কিছুটা স্পষ্ট আলো আমি দেখতে পাচ্ছি। আগে তো শুধুমাত্র আলো দেখতে পেতাম, অনেকটা বেশি আলো না হলে দেখতে পেতাম না। ঠিক তখন আমি নূরজাহানকে বলতে লাগলাম যে নূরজাহান, সত্যি আমার কাছে খুব ভালো লাগছে, কেন যেন মনে হচ্ছে যে আমি দেখতে পাবো। নূরজাহান তখন বলল, আল্লাহ ভরসা। সেদিন রাত্রেবেলা আমি এবং নূরজাহান ওইখানের একটি পাহাড়ের উপর বসেছিলাম। নূরজাহান আমাকে এখান থেকে ওইখানে নিয়ে গেল। তো যখন বসেছিলাম ঠিক তখন দুজন জিন এসে আমাকে উত্ত্যক্ত করছিল, বলছিল যে একটা মানুষ কুকাবনা করে, এটা কিভাবে সম্ভব? নূরজাহান তখন বলল, তোরা এখান থেকে যাবি, ফাজলিম করার জায়গা পাস না। তখন ওরা নূরজাহানকে এক প্রকার ইফটিজিং করতে লাগলো। আমি তখন ভীষণ রেগে গিয়ে সেই জিন দুজনকে মারতে গেলাম, এবং সেই জিন দুজন মজা করে বলল, দেখ অন্ধের কি অবস্থা, অন্ধের শেষ জ্যোষ্ঠী হচ্ছে একটা মেয়ে, আর সে এসে আমাদের জিনদেরকে মারছে। তাই বলে তারা হেসে সেখান থেকে চলে গেল। নূরজাহানকে ওরা এক প্রকার অপমানই করেছে। তখন আমি রাগে ফুসফুস করতে লাগলাম। নূরজাহান বলল যে আমাকে বকেছে, তাতে তোমার কি? আমি বললাম, তোমার কি মানে? আমার কি না, আমার সব কিছু। তোমাকে এরকম ভাবে করবে কিসের জন্য? আমি তোমার জন্য সবকিছু করতে পারি। নূরজাহান তখন বলল, সবকিছু মানে সবকিছু কি? আমি তখন বললাম যে তুমি যেটা করতে বলবে আমি সেটাই করব, কেউ তোমাকে অপমান করবে আমি সেটা কখনোই সহ্য করব না। তারপর নূরজাহান আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, আমার না শরীরটা একটু খারাপ লাগছে, আমি তোমার কোলে মাথা রেখে একটু শুই। আমি বললাম যে সেটা। নূরজাহান বলল, সমস্যা কোনো? আমি বললাম না, কিন্তু আমার কোলে মাথা রেখে তুমি শুবে এটা। নূরজাহান বলতে বলতে আমার কোলে মাথা রাখলো। তারপর বললো, আমার মাথা একটু হাত বুলিয়ে দাও তো। আমি বললাম যে হাত বুলিয়ে দিব? নূরজাহান বলল, হ্যাঁ দাও, সমস্যা, মাথা ব্যথা করছে আমার। তারপর আমি তার মাথায় হাত বোলাতে লাগলাম। বেশ খানিকক্ষণ হাত বোলানোর পর নূরজাহান সেখানে ঘুমিয়ে পড়ল। আমি জানি না যে নূরজাহানকে দেখতে কেমন, বা সে আদতেও কতখানি সুন্দর, তবে তার প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। এরকম করে প্রায় আরো 2 দিন মাঝখানে কাটলো। তৃতীয় দিনের মাথায়, মানে যেদিন আমাকে হচ্ছে মূল যে ব্যান্ডেজটা পরাবে বা মূল যে ঝাড়ফুঁকটা করবে, যে দোয়া দরুদ পড়ে যা বাকি যা কাজগুলো করবে, সেদিনকে আমাকে মূল কক্ষে ডাকা হলো। সেখানে আশেপাশে অনেক আলো ছিল, সেটা আমি বুঝতে পারছিলাম। আর এটা কাজ করবে কিনা সেটা আজকের মধ্যেই হয়তো বোঝা যাবে। তারা কি করেছে সেটা আমি জানি না, তবে এই 2-3 দিনে তারা অনেক কিছু করেছে আমার উপর, আমার চোখ নিয়ে। আর নূরজাহান এই পুরো জার্নিতে আমার সঙ্গে ছিল, এমনকি রাত্রেবেলা পর্যন্ত ও আমার সঙ্গে থাকে। নূরজাহান আমার জন্য এমনটা কেন করছে আমি জানি না,
তবে ও আমার প্রতি এক প্রকার অন্যরকম সিম্প্যাথি রেখে গিয়েছে, যেটা কিনা আমার সারা জীবন মনে রাখবে এবং সারা জীবন মনে থাকবে আমার। ওই দিন সন্ধ্যার দিকে আমার পুরো শরীরে এক ধরনের পেস্ট লাগানো হলো এবং চোখের ভিতরে একটা জিনিস লাগিয়ে চোখ বেঁধে দেওয়া হলো। বললো চোখ আর আগামী সকাল পর্যন্ত খোলা যাবে না, সারা রাতি এরকমভাবে এখানে শুয়ে থাকতে হবে এবং এখানে আমাদের জিনেরা তোমার চিকিৎসার যাবতীয় সমস্ত কিছু করবে। নূরজাহান সেখানে বসে রইল। নূরজাহানকে সেই তান্ত্রিক সরে যেতে বলল, তবে সে সেখান থেকে সরল না, সেখানে চুপচাপ বসেছিল। এই 4-5 দিন 6 দিন নূরজাহান আমার প্রতি যে অন্যরকম সিম্প্যাথেটিক দেখিয়েছে বা অন্যরকম ভালোবাসা দেখিয়েছে, সেটা অন্য কেউ করে কিনা জানি না। মনে হচ্ছিল নূরজাহান আমার স্ত্রী, কারণ হচ্ছে সে সবসময় আমার আশেপাশে ছিল। যাই হোক, আমি পরের দিন সকালবেলা চোখ খুলবে, চোখ ব্যান্ডেজটা খুলবে এবং ওই খোলার মুহূর্তে আমি নূরজাহানকে বললাম, আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চাই এবং তুমি আমার সামনে থাকবে। নূরজাহান বলল, আচ্ছা ঠিক আছে। তারপর আমার চোখটা খোলা হলো। চোখ খোলার পরে সমস্ত কিছু দিয়ে ধোয়া হলো এবং তখন সেই জিন লোকটা বলল, সেই তান্ত্রিক লোকটা বলল কি যে তোমার চোখ খোলো এবং আস্তে আস্তে চোখ খুলে তারপর তাকাবে, হুট করে তাকাবে না। আমি তখন চোখ খুললাম, একটু একটু করে যখন চোখ খুললাম, আমি দেখতে পেলাম আমার চোখের সামনে সম্পূর্ণ জিনিসটা অন্ধকার। আগে যেরকম ছিল ঠিক এখনো তাই। আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। আমার ভীষণ মন খারাপ হয়ে গেল এবং এত পরিমাণ মন খারাপ হলো। তান্ত্রিক লোকটা তখন বললেন যে না, এটা সম্ভব না, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি। আমি তখন কান্নায় ভেঙে পড়লাম আর নূরজাহানকে জড়িয়ে ধরে বললাম যে আমি সর্বপ্রথম তোমাকে দেখতে চেয়েছিলাম, হয়তো সৃষ্টিকর্তা চাননি যে আমি তোমাকে দেখি। তারপর আমাকে এবং নূরজাহানকে সেখান থেকে বের করে দেওয়া হলো, ওইখান থেকে চলে আসলাম আমরা। ওইখান থেকে আসার পর আমাদের যে কক্ষ ছিল সেই কক্ষে চলে এসেছি। নূরজাহান আমাকে সান্ত্বনা দিচ্ছে, বলছে যে আল্লাহ হয়তো চাননি, তবে আমি চেষ্টা করেছিলাম। ঠিক সেই মুহূর্তে আশ্চর্য হয়ে গেল নাকি অন্য কোনো কিছু আমি জানি না, আমি দেখতে পেলাম আমার চোখের চারপাশে একটা অদ্ভুত সাদা আলোতে ভরে গেল। সম্পূর্ণ চারিপাশটা একদম ধবধবে সাদা, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে এবং একটু একটু করে আমার চোখের জ্যোতি ফিরে আসছে। আমি অনেকক্ষণ আশেপাশে শুধুমাত্র সাদাই দেখতে পেলাম। নূরজাহান বলল, কি হচ্ছে তোমার? ঠিক সেই মুহূর্তে আমার চোখের সামনে আমি প্রথমবারের মতো নূরজাহানকে দেখতে পেলাম, পরী নূরজাহান। তার পিঠে সাদা ধবধবে বড় দুটো ডানা রয়েছে, তার পরনে আকাশী কালারের এক ধরনের সুন্দর সাদা জামা এবং তার শরীর, চোখ, নাক, মুখ, ত্বক এত সুন্দর যেন সেটা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা নিজে হাতে হয়তো সেটা তৈরি করেছেন এবং সে জান্নাতের হুরুর থেকে কম কিছু নয়। আমি তখন নূরজাহানকে দেখে বললাম, মাশাআল্লাহ নূরজাহান, তুমি এত সুন্দর। নূরজাহান তখন খুশিতে প্রায় কেঁদে ফেললো, বলল যে তুমি আমাকে দেখতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ, তোমার গালের নিচের ওই ছোট্ট তিল, তোমার এই সুন্দর চেহারা সবই আমি দেখতে পাচ্ছি। নূরজাহান তখন আমাকে জড়িয়ে ধরে এবং কান্না করতে শুরু করলো, বলল কি যে তাহলে সত্যি সত্যি আমি তোমার চোখের জ্যোতি ফিরিয়ে আনতে পেরেছি। সত্যি সে আমাকে এমনভাবে জড়িয়ে ধরে কোলাকুলি করতে শুরু করলো যেন মনে হচ্ছিল সে সত্যিকারই আমার স্ত্রী। আমিও তাকে জড়িয়ে ধরলাম এত শক্ত করে যে আমার খুব আনন্দ লাগছিল। এক মুহূর্তের জন্য আমি নিজেই লজ্জা পেয়ে গেলাম। নূরজাহান লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। তারপর আমাকে সে চুমু খেয়েই ফেলেছে, এরকম একটা অবস্থা। আমি তখন বললাম যে তোমার এই ঋণ যে আমি কিভাবে শোধ করবো নূরজাহান, তুমি সত্যি দেখতে অনেক সুন্দর। এই পৃথিবীতে আর কোনো কিছু দেখার ইচ্ছে আমার ছিল না, কিন্তু তোমাকে দেখার ইচ্ছে এবং শখ আমার ছিল। সেই জিনিসটা আমি দেখে ফেলেছি এবং আমি সত্যি তোমার প্রতি অনেক কৃতজ্ঞ, তোমাকে অনেক ধন্যবাদ। নূরজাহান তখন আমাকে বলল, শোনো, মূলত হচ্ছে কি আমি তোমার প্রতি কোনো সিম্প্যাথি অন্য কোনো কিছু করিনি। আমি সত্যি কথা বলতে প্রথম দেখাই তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তুমি যখন এই জঙ্গলে এসেছিলে, সেই জঙ্গলে আসার পর তোমাকে প্রথম দেখায় আমি পছন্দ করে ফেলি। ভেবেছিলাম হয়তো তুমি স্বাভাবিক কোনো মানুষ হবা, কিন্তু পরবর্তীতে দেখলাম যখন ওই শিয়ালগুলো তোমার উপর হামলা করলো, তুমি কোনো কিছু করছো না। তখন ভাবলাম যে না, তুমি তো বোকা না অন্য কোনো কিছু। পরে দেখলাম যে না, তুমি অন্ধ। যেটা জানার পর আমার খুব কষ্ট হয়েছিল। পরে আমি আমার বাবার কাছে এসে অনেক অনেক রিকোয়েস্ট করি। আমার বাবা বলে যে কুকাবনগরে গেলে কেউ হয়তো এই মানুষের চিকিৎসা করবে না, আর ওরা এগুলো করতেও চায় না। তারপর আমি খুব জোর জবরদস্তি করেই মূলত এটা করি এবং আমি তোমাকে ভালোবাসি আলামিন, সত্যি তোমাকে খুব বেশি ভালোবাসি। একথা বলার পর আমি বললাম যে নূরজাহান, তুমি কি বলছো? আমার মতো একজন অন্ধ এবং দরিদ্র ছেলেকে তুমি ভালোবাসো? এটা আমি আসলে আমার দু কানকে বিশ্বাস করতে পারছিলাম না। তখন পরীটা বলল যে হ্যাঁ, আমি সত্যি তোমাকে ভালোবাসি এবং এটা আমি আর চেপে রাখতে পারছিলাম না। আমি ভেবেছিলাম যেদিন তোমার চোখ ঠিক হবে সেদিন আমি তোমাকে বলবো, আর যদি কোনোদিন ঠিক না হয় তাহলে হয়তো আমি আমার ভালোবাসার কথা তোমাকে বলবো না। তোমার আশেপাশে সবসময় থাকবো, কিন্তু তোমাকে বলবো না।
কিন্তু এখন আমি বলে ফেলেছি। তাই বলে পরীটা আমাকে জড়িয়ে ধরে আমার কপালে চুমু খেলো এবং বলল, শোনো, পরীরা একবার যাকে পছন্দ করে সারা জীবন তার সঙ্গে থেকে যায়, এবং আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। আমি সবসময় তোমার সঙ্গে থাকবো এবং তোমাকে ভালোবেসে তোমাকে আজীবন আগলে রাখবো নিজের বুকের সঙ্গে। তাই বলে সে সত্যি সত্যি তার বুকের সঙ্গে আমাকে চেপে ধরে রাখলো। এতক্ষণ দিন পরে আমি বুঝতে পারলাম যে পরীটা কিসের জন্য আমাকে হেল্প করছে, অথবা আমার প্রতি তার এতখানি সিম্প্যাথি হয়েছে। আমি সর্বপ্রথম নিজেকে, আমার এই যৌবন রূপকে আয়নার সামনে দেখতে পেলাম। আমাকে খুব দামি একটা জামা পরানো হয়েছে। সেই দামি জামার আমি আমার নিজেকে দেখে সত্যি আমি চিনতে পারছিলাম না নিজেকে, কারণ আমি তো আমাকে কোনোদিন দেখিনি। আমি দেখে মনে মনে ভাবছিলাম, এটা কে? এটা কি সত্যি আমি? আমি দেখতে খুবই খুবই হ্যান্ডসাম এবং খুবই সুন্দর সুদর্শন। আমার জন্য আনন্দের সীমা ছিল না। আমি যেন অন্যরকম একটা স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। বেশ খানিক্ষণ পর তান্ত্রিকের সঙ্গে দেখা হলো। তান্ত্রিক তখন বলল যে তাহলে আমার বিদ্যা কাজে লেগেছে। এর আগে, আজকে থেকে প্রায় 250 বছর আগে এই বিদ্যা দিয়ে আমি একজন মানুষের চোখ ঠিক করেছিলাম। আবার নতুন করে যখন আমার এই সাগরে তোমাকে নিয়ে আসলো, তখন মনে হয়েছিল না যে আমি ঠিক করতে পারবো। তবে 250 বছর পরে যে এই বিদ্যা কাজ করছে, সেটা জেনে আমি খুশি। আমি বললাম যে আমি আপনার প্রতি কৃতজ্ঞ এবং তার পা ছুঁয়ে সালাম করলাম। তিনি বললেন যে তোমার সম্পর্কে আমি শুনেছি এবং আমি আশা করি যে তুমি তোমার মায়ের ভরসা হবে এখন থেকে, তোমার মায়ের কষ্ট এখন থেকে দূর হবে। তাই বলে সে আমার কপালে একটা ফু দিল, বলল তুমি দীর্ঘজীবী হও। তারপর আমি সেখান থেকে চলে আসলাম আমার সেই পরিপ্রেমিকার সমেত, মানে নূরজাহান। নূরজাহান তো তখন আমাকে ভালোবাসে। আমরা যে বাহনে বসেছিলাম, সেই বাহনে নূরজাহান আমাকে তার বুকের সঙ্গে চেপে পুরো রাস্তা নিয়ে আসলো। বলল কি যে আমি তোমাকে এক মুহূর্তের জন্য এখন থেকে ছাড়বো না, আমি আমার সঙ্গে করেই তোমাকে রাখবো। তারপর নূরজাহানের দেশে আমাকে নিয়ে আসলো। আমরা যখন বেরিয়েছিলাম এখান থেকে, তখন ছিল রাত। কোকাবনগরী ঠিকঠাক করে আমি দেখতে পারিনি, তবে কোকাবনগরী যে একটু অদ্ভুত সেটা দেখেই বোঝা যাচ্ছিল। আমি যখন নূরজাহানদের বাড়িতে ফিরি, আমি তো তখন ঘুমিয়ে আছি। যে বাহনে করে আমরা এসেছিলাম এই পর্যন্ত, সেই বাহন থেকে পর্দাটা সরিয়ে যখন আমি সামনের দিকে তাকাই, আমি দেখতে পাই সামনে বিশাল এক নগরী, এবং সেই নগরীর চারিপাশে মেঘ ছেয়ে আছে। ছোট ছোট মিনারের উপরে, মানে ঘরের উপর ছোট ছোট মিনার আছে, এবং ছোট ছোট পাহাড়, ঝিরি এবং নানা ধরনের ঝর্ণার মধ্যে সেই বিশাল আকৃতির বর্ষী শহরটি। সেখানে গিয়ে যখন ওই ঘোড়ার গাড়িটি আসমান থেকে নিচে নামলো, তখন সবাই আমাদেরকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য আমাকে গাড়ি থেকে বের করলেন। তারপর জিনার যে সর্দার আছে, তিনি আমাকে সালাম দিলেন এবং আমাকে অভিনন্দন জানালেন। আমি তখন বললাম যে সব আপনাদের জন্য হয়েছে। তাদের পাশেই আমি সালাম করলাম। তখন তিনি বললেন যে আমি এটা জেনে খুব খুশি হয়েছি যে তুমি এখন চোখে দেখতে পাও। এটা সবকিছু আমার মেয়ের জন্য এবং আমার মেয়ের ভবিষ্যতের জন্য। আমার মেয়ে তোমাকে পছন্দ করে, সেটা প্রথম দিনই এসে আমাকে বলেছে, এবং আমি দেখেছি যে তুমি খুবই ভালো একটা ছেলে, এবং আমি এটা করতে পেরে আমার নিজের কাছে খুব আনন্দ লাগছে। তারপর জিনার এই কথা শুনে তখন আমি বুঝতে পারলাম যে এরা সকলেই জানে যে নূরজাহান আমাকে পছন্দ করে, এবং নূরজাহান এসে সকলকে বলেছে। জিনেদের একটা রেওয়াজ আছে এখানে থাকার পর আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে কোনো জিন যদি কোনো মানুষকে পছন্দ করে ফেলে, তাহলে সেই জিন সেই মানুষকেই তার মনের ভিতরে স্থান দেয় বা তার সঙ্গে থাকে। তো নূরজাহান যেহেতু আমাকে পছন্দ করেছে, সে তো তার অন্য কোনো জিনকে হয়তো মনে ধরবে না। তার প্রতি, মানে আমার প্রতি একটা অন্যরকম সিম্পেথি কাজ করবে, ভালোবাসা কাজ করবে। আমি যখন চোখ ভালো হয়ে এখানে ফিরে আসি, আমাকে যে কক্ষে থাকতে দেওয়া হয়েছিল, সেই কক্ষটা এত চমৎকার এবং এত সুন্দর কক্ষ ছিল, যা দেখে আমি নিজের চোখে যেন বিশ্বাস করতে পারছিলাম না। নূরজাহান প্রায় প্রত্যেক দিনই ওই কক্ষে আসতো এবং আমার সঙ্গে থাকতো। নূরজাহান বলতো যে তোমার সঙ্গে না থাকলে আমার ভালো লাগে না। এখানে থাকার 3 দিন পরে জিনগুলো আমাদেরকে তাদের নিয়মে বা তাদের শরিয়া অনুযায়ী আমাকে জিনটার সঙ্গে, মানে হচ্ছে পরীটার সঙ্গে, নূরজাহানের সঙ্গে বিয়ে দেয়। আমি বাড়িতে যাওয়ার জন্য মরিয়া হয়েছিলাম এবং বাড়িতে ফিরবো সেটা ভেবেই আমার জন্য খুব আনন্দ লাগছিল। আমার বিয়ের পরে প্রায় সপ্তাহখানিক আমি এখানে নূরজাহানের সঙ্গে থাকি। আমি নূরজাহানের কক্ষে তখন শিফট হই, এবং নূরজাহান আমাকে এখানকার সমস্ত এলিমেন্ট, সমস্ত কিছু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাতে শুরু করে এবং বলে যে এখন থেকে যেহেতু তুমি আমার স্বামী এবং আমার সঙ্গেই থাকবে, সেহেতু আমার সমস্ত কিছুই তুমি দেখবে, তাই না? এবং এই সব কিছু তোমারই। আজকে থেকে আমি তোমাকে আজীবন ভালোবেসে যাব। তারপর আমি বললাম যে বাড়িতে যাবো কবে? নূরজাহান বলল কি যে হ্যাঁ যাব, বাড়িতে যাব। তারপর তোমার মা আছে, তোমার দাদি আছে, তাদের সঙ্গে দেখা করার জন্য আমিও উৎসুক হয়ে আছি। তারপর সেদিন বিকেলবেলা নূরজাহান এবং আমি একটা ঘোড়ায় চড়ে, ঘোড়াটা যে আকাশে উঠতে পারে সেদিন আমি প্রথমে দেখতে পেয়েছিলাম। এরকম সুন্দর নজারা এবং এরকম সুন্দর পরিবেশ সত্যি আমাকে মুগ্ধ করেছিল।
আমি তখন সেই রাত্রেবেলা মানে বিকেলবেলা রাত হয়ে গিয়েছিল, আমাদের বাড়ির সামনে উঠোনে যখন এসে নামি, আমি দেখলাম আমার অবয়ব মানে হচ্ছে আমি দেখতেই যেরকম ঠিক সেরকম একটা জিন ওখানে বসে আছে এবং নূরজাহান ইশারা দেওয়ার সঙ্গে সেই জিনটা সেখান থেকে ধোয়া হয়ে উড়ে চলে গেল। তখন আমি বুঝতে পারলাম যে সত্যি সত্যি নূরজাহানের এই জিনটা এখানে ছিল। এবং আমি যখন সেখানে গেলাম, যাওয়ার পর আমার মা আমাকে দেখে বলল, কি রে বাবজান, কি হয়েছে তোর, তুই এরকম চুপচাপ আছিস কিসের জন্য? তখন আমি বললাম, মা আমি তোমাকে দেখতে পাচ্ছি। মা তখন বলল, তুই কি মজা করছিস আমার সাথে? বুঝতে পারছি না, তুই তো এখনো এখানে চুপচাপ বসেছিলি। তখন আমার পেছনে নূরজাহান আসলো। নূরজাহানকে দেখে মা একটু ভয়ে পেছনে সরে গেল, কারণ এত সুন্দরী মেয়ে হয়তো মা জীবনে কখনো দেখেনি। নূরজাহানের গায়ে এক ধরনের আলো জ্বলছিল। নূরজাহানের দাদি মানে আমার মা তখন দেখিয়ে বলল কি যে এ কে? আমি তখন বললাম, মা এই তো সেই মেয়ে যে আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে এবং আমার চোখ ঠিক করে দিয়েছে। ও হচ্ছে একটা জিনের মেয়ে এবং আমি ওকে বিয়ে করেছি এবং ওরাই আমার চোখ ঠিক করেছে। নূরজাহানের মা মানে নূরজাহান তখন বলল কি যে হ্যাঁ মা, আপনি এটাই, এবং আমি ওকে ঠিক করে তুলেছি এবং আপনার কাছে আপনার ছেলে আবার ফিরিয়ে দিয়ে যাচ্ছি। আমি ওকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু ওর অধিকার সম্পূর্ণ আপনার উপর। আপনি যদি বলেন তাহলে আপনাদেরকে সঙ্গে করে আমি আমাদের দেশে নিয়ে যেতে চাই এবং আপনি সেখানে থাকবেন। নূরজাহান কথা বলতে আমার মা বলল যে তুমি আমার খুব বড় একটা উপকার করেছো। তাই বলে সে নূরজাহানের পায়ে ধরতে যাবে, ঠিক তখন নূরজাহান বলল, আরে মা কি করছেন? আমি আপনার পা ধরবো না, আপনি করছেন। নূরজাহান খুব ভালো একটা পরী এবং সে আমাকে ভালোবেসেই মূলত এই সমস্ত কিছু করেছে। এরপর থেকে নূরজাহান প্রায় প্রত্যেক দিনই আমাকে এখান থেকে নিয়ে যেত। আর যতদিন পর্যন্ত মা এবং দাদি বেঁচে ছিল ততদিন পর্যন্ত আমি এখানে থেকেছি। নূরজাহান এখানে আসতো, আমাদের সঙ্গে গল্প করতো, আমার সঙ্গে থাকতো এবং আমাদের যে ঘরটা ছিল সেই ঘরটা নূরজাহান এবং তার বাবার লোকজন এত সুন্দর করে তৈরি করে দিয়েছে যে নূরজাহানেরও এখানে এসে থাকতে কোনো সমস্যা ছিল না। এবং ও আমাকে এত পরিমাণ ভালোবাসে যা কিনা বলে বোঝানো যাবে না। আবার মা এবং দাদি মারা যাওয়ার পর থেকে আমি জিনের জগতে নূরজাহানের সঙ্গে গিয়ে থাকি, কারণ আমি এখানে আমার মা এবং দাদি ছাড়া হয়তো থাকতে পারতাম না ওদের এখানে গিয়ে। আর আমার দাদি এবং মাও সেখানে যেতে চাননি। তবে এই জীবন যে পরিবর্তন হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। সবকিছুই নূরজাহানের জন্য সম্ভব হয়েছে এবং আমি নূরজাহানকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ কন্টিনিউ আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো কেমন লাগে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আপনি আপনার জীবনের ঘটনা পাঠাতে চাইলে আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।